দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড আয়োজিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থতার পথে। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক আজকে আমরা হাড়ের একটি সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলব। আমরা জানি হাড়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তার মধ্যে আমরা একটি বিষয় নিয়ে কথা বলব। যেই সমস্যাটিতে হাড় কিন্তু দুর্বল হয়ে যেতে পারে, ভঙ্গুর হয়ে যেতে পারে। যাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অস্টিওপোরোসিস। এই ধরনের রোগটি হলে কি লক্ষণ দেখা দিতে পারে কিংবা এর চিকিৎসা কি? কিংবা কি করলে আমরা এই ধরনের সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবো? বিস্তারিত আমরা আজকে আলোচনা করব। এই বিষয়টিতে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ডাক্তার একেএম মহিউদ্দিন, অর্থোপেডিক ও রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ, কনসালটেন্ট শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড। স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আচ্ছা। দর্শক আরেকটি কথা বলতে চাই। এই অনুষ্ঠানটি কিন্তু আমাদের চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রত্যেক শনিবার আ আয়োজিত হয়। সরাসরি সম্প্রচারিত হয়। স্যার আজকে আমরা কথা বলবো আ অস্টিওপোরোসিস এবং তার প্রতিকার এই বিষয়টি নিয়ে। স্যার অস্টিওপোরোসিস তো একটি মেডিকেল টার্ম। আমাদের দর্শকের সুবিধার জন্য যদি স্যার আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন যে এই বিষয়টি কি? অস্টিওপোরোসিস হলো হাড়ের একটা রোগ। অস্টিও অর্থ হলো হাড়। পোরোসিস মানে গর্ত। আমাদের হাড় ২ ধরনের স্ট্রাকচার আছে। একটা হলো আ কমপ্যাক্ট বোন যেটা শক্ত হাড়ের যে উপরে যে শক্ত পার্টটা সেটাকে বলা হয় কমপ্যাক্ট বোন। আর ভিতরে যেটা মজ্জার মতো থাকে বা স্পঞ্জি বোন বলে। যেমন আমরা অ্যা মধুর মোচাকের মধ্যে যেমন গর্ত থাকে তেম তেমন আমাদের হাড়ের মধ্যেও এরকম অনেক স্পঞ্জি বোন থাকে যেটাকে বলা হয় মানে পোর মানে হলো গর্ত। যখন এই হাড়ের যে স্পঞ্জি বোনটা গর্তগুলি বড় হয়ে যায় এবং কমপ্যাক্ট বোনটা চিকন হয়ে যায় তখন হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পায়। এজন্য এটাকে অস্টিওপোরোসিস বলে। হাড়ের ক্ষয় এবং ভঙ্গুরতা বৃদ্ধিকেই অস্টিওপোরোসিস হিসাবে আমরা সাধারণত জেনে থাকি। আচ্ছা ধন্যবাদ স্যার। স্যার তাহলে এই ধরনের যে রোগ হচ্ছে নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ রয়েছে। যদি কারণগুলো বলতেন। আসলে অস্টিওপোরোসিস এর অনেক রকম কারণ আছে। তার মধ্যে সবচেয়ে কমন হলো বয়সজনিত কারণে অস্টিওপোরোসিস হয়। নরমালি আমাদের হাড় গঠিত হয় ছোটবেলা থেকে আমাদের হাড়ের ঘনত্ব তৈরি হয় এবং ৩০ বছর পর্যন্ত হাড়টা গ্র্যাজুয়ালি সবসময় এটা বাড়তে থাকে, ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। একটা বয়সের পরে হাড়ের ঘনত্বটা কমে যায়। যখন মানুষের বয়স ৩০ এর পর্যন্ত হাড় তৈরি হয়, তারপর থেকে আস্তে, আস্তে করে এটা টার্নওভার হয়। মানে কিছু অংশ ক্ষয়ে যায় আবার তার থেকে আবার নতুন করে হাড্ডি তৈরি হয়। কিন্তু একটা বয়সের পরে ৫০ এর পরে দেখা গেছে যে হাড়ের যে ক্ষয় এবং পূরণের সেই মাত্রাটা কমে যায়। তখনই আমরাকে চিন্তা করতে হয় আমরা এই অস্টিওপোরোসিস এর দিকে যাচ্ছি। এছাড়া আ ফিমেলদের সবচেয়ে বেশি অস্টিওপোরোসিস এর প্রবলেম হয়। যেহেতু তাদের হরমোনাল একটা কজ আছে মেনোপজ এর পরে বা যদি আর্লি মেনোপজ হয় যে সার্জিক্যালি ইউটেরাস ওভারি ফেলে দেয়, সেক্ষেত্রে এস্ট্রোজেন হরমোন এটার প্রবলেমের জন্য অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। এটা ছেলেদেরও অস্টিওপোরোসিস হয় বয়সজনিত কারণে। যেমন যদি অ্যা হরমোনের পরিবর্তন অ্যাডুকেট পরিবর্তন না থাকে শরীরে কিংবা ছেলেরা যারা সিগারেট খায়, অ্যালকোহল খায় তাদেরও অস্টিওপোরোসিস হতে পারে। এছাড়া আমাদের শরীরের হাড়ের গঠনের জন্য নরমালি ক্যালসিয়াম, ভিটামিন ডি দরকার হয় সবচেয়ে বেশি। সেগুলির ঘাটতির কারণেও অস্টিওপোরোসিস হতে পারে। এছাড়া কিছু, কিছু অসুখ আছে ক্রনিক ডিজিজ যেমন ডায়াবেটিস, থাইরয়েড, রিউমাটয়েড আর্থ্রাইটিস কিছু অসুখ আছে আমাদের খাদ্যনালীতে ক্রনিক প্রদাহ তৈরি করে। এইগুলি রোগের কারণেও আমাদের অস্টিওপোরোসিস এ ভোগার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু, কিছু অসুখ আছে যেখানে আমরা কিছু ওষুধ ব্যবহার করি যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ সেগুলিও হাড়ের ঘনত্ব কমিয়ে দিতে পারে। এর বাইরে আমাদের আরো কিছু আ কারণ থাকে। দেখা যাচ্ছে যে আমরা লাইফস্টাইল, আমরা এক্সারসাইজ করি না, সেডেন্টারি লাইফ লিড করি, ওজন বেশি। সেক্ষেত্রেও অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্যার বিভিন্ন কারণে অস্টিওপোরোসিস হতে পারে। স্যার তো একজন রোগী যদি এ ধরনের সমস্যা দেখা দেয়, উনি কিভাবে বুঝবেন যে উনি এই ধরনের সমস্যায় পড়তে যাচ্ছেন কিংবা উনার এই ধরনের সমস্যা হয়েছে? আচ্ছা।
আসলে অস্টিওপোরোসিস আমরা বলি একটা সাইলেন্ট কিলার। এটার কোনো উপসর্গ ছাড়াও কেউ অস্টিওপোরোসিসে ভুগতে পারেন। নরমালি কোনো হাড় ভেঙে গেলে হঠাৎ করে তখন আমরা চিন্তা করি যে অস্টিওপোরোসিস থাকতে পারে। তখন আমরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অস্টিওপোরোসিসটা নির্ণয় করি। এছাড়া অস্টিওপোরোসিসের কিছু ডিজিজ আছে, যেমন কেউ যদি কুঁজা হয়ে যায় আনইউজুয়ালি, দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়া কুঁজা হয়ে যাচ্ছে, হাইট কমে যাচ্ছে, কিংবা মেরুদণ্ডে ব্যথা হচ্ছে, তখন আমরা অস্টিওপোরোসিস সে রোগী অস্টিওপোরোসিসে ভুগছে বলে আমরা চিন্তা করি এবং সে অনুযায়ী আমরা পরীক্ষা-নিরীক্ষা করি। জি স্যার। স্যার মাঝে মধ্যে স্যার আমরা প্রায়ই শুনে থাকি যে আ ভিটামিন ডি কিংবা ক্যালসিয়াম আমাদের হাড়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো স্যার ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে? আচ্ছা, আমাদের হাড়ের গঠনের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলেছি না, ছোটবেলা থেকে আমরা যখন বড় হতে থাকি তখন হাড়ের ঘনত্ব তৈরি হয়, হাড়ে বোন মাস ডেনসিটি তৈরি হয়। সেটা তৈরি করার জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম খুবই ইম্পোর্টেন্ট, এবং গ্র্যাজুয়ালি এটা ৩০ বছর পর্যন্ত হাড়ের পূর্ণ মাত্রায় হাড়কে ম্যাচিউরড হাড় তৈরি করতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি অনেক রোল প্লে করে। এর সাথে আমাদের যাদের অস্টিওপোরোসিস এ ভুগছেন তাদের জন্য পরবর্তীতে ইয়াং বয়সে যেমন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খেতে হয়। তারপরে যারা অস্টিওপোরোসিস রোগ নির্ণয় হয়েছে বা অস্টিওপোরোসিস এর কারণে হাড় ভেঙে যাওয়ার রিস্ক ফ্যাক্টর আছে বা হাড় ভেঙে গেছে, তাদেরকেও ভিটামিন ডি এবং ক্যালসিয়াম একটা নির্দিষ্ট মাত্রায় সবসময় খেতে হবে। স্যার এখন তো আমরা আ আ প্রায়ই দেখে থাকি যে মানে কোনো ব্যথা কিছু হলেই সবাই আসলে ক্যালসিয়াম খেতে থাকেন, ভিটামিন ডি খেতে থাকেন। তো স্যার এটা আসলে কি নিয়মে গ্রহণ করা উচিত আমাদের? আসলে প্রথমত হলো অস্টিওপোরোসিস এর যারা ভুগেন তাদের জন্য একরকম। আর যারা ছোটবেলা থেকে আমরা যেই ক্যালসিয়াম আর ভিটামিন ডি খাই, সেগুলি নরমালি সোর্সিং টা আমাদের খাবার থেকে হয়। এক্সট্রা ক্যালসিয়াম, ভিটামিন ডি ছোটবেলায় ক্যালসিয়াম আর ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হয়। কিন্তু আমরা যখন অস্টিওপোরোসিস নির্ণয় করি বা দেখা গেছে যে বয়স 45 ক্রস করে গেছে ফিমেলদের জন্য, তখন আমরা নরমালি প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণে ক্যালসিয়াম খেতে বলি। নরমালি একটা ৪০-৪৫ বছরের মানুষ যার যদি ওজন ৬০ কেজি হয়, তাকে আমরা ১,০০০ থেকে ১,২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম খেতে বলি। আর যাদের মনে করেন যে আরো কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, তারা এর চেয়েও বেশি খেতে পারে। কারণ আমরা যে পরিমাণে ক্যালসিয়াম খাই, সেই পরিমাণে ক্যালসিয়াম আমাদের অ্যাবসর্ব হয় না। হাইয়েস্টলি 40% আমাদের অ্যাবসর্ব হয়। তো আমরা নরমালি ৭০০ থেকে ১,২০০ পর্যন্ত ক্যালসিয়াম আমাদের বডিতে বোনের টার্নওভার এর জন্য দরকার। সেজন্য আমরা যা বয়স এবং ওজনের পরিপ্রেক্ষিতে আমরা একটা নির্দিষ্ট মাত্রায় ক্যালসিয়াম রেগুলার খাবো। এভারেজলি ১,০০০ থেকে ১,২০০ মিলিগ্রাম। এরপরে যে প্রশ্নটা হলো ভিটামিন ডি। আমরা নরমালি ভিটামিন ডি ছোটবেলায় বিভিন্ন খাবারের মাধ্যমে, দুধের মাধ্যমে, ডিমের মাধ্যমে বা রোদের থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। আমার হাড় পুনর্গঠনের জন্য একটা বয়সে ম্যাচিউরড হাড় তৈরি হওয়ার পরে, এরপরে যখন টার্নওভার এর কারণে অস্টিওপোরোটিক চেঞ্জ গুলি হতে থাকে, হাড়ের ঘনত্ব কমতে থাকে, তখন আমার ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ানোর জন্য ভিটামিন ডি খুব ইম্পোর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের ভিটামিন ডি আমাদের নিতে হয় হলো আমরা একটা সাপ্লিমেন্টেশন এর মাধ্যমে নিতে পারি, আবার রোদের থেকে নিতে পারি। তো রোদেরটা থেকে ভিটামিন ডি নেওয়াটা সবচেয়ে ভালো। কিন্তু আসলে আমাদের লাইফস্টাইল বা সান এক্সপোজ এর টাইমিং এর জন্য আমরা অনেক সময় ভিটামিন ডি টা রোদ থেকে নিতে পারি না। যারা রোদে যেতে পারেন তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হলো যে একটা সময় দিনের বেলা শরীরের ২০-২৫% জায়গা এক্সপোজ করে, অ্যা নরমালি যেমন আজকে ধরেন, আজকে রোদে বাংলাদেশে আপনি যদি ৯:৩০ থেকে ২টা ২০ পর্যন্ত বসেন, তাহলে আপনি অ্যাডিকুয়েট ভিটামিন ডি পাবেন। সেটা আমাদের চামড়ার নিচে এক ধরনের পরিবর্তনের মাধ্যমে আল্ট্রাভায়োলেট রেড থেকে ভিটামিন ডি তৈরি হয়। এখন যারা রোদে যেতে পারেন না বা সান এক্সপোজ এর স্কোপ নাই, তাদের জন্য আমরা একটা বয়সে পরে রেগুলার ভিটামিন ডি খেতে বলি ক্যালসিয়াম অ্যাবজর্পশন এর জন্য। এছাড়া ভিটামিন ডির নিজস্ব কিছু কাজ আছে। সেই পরিমাণটা ডিপেন্ড করে যে নরমালি আমরা রেগুলার বলি ৮০০ আইইউ করে ভিটামিন ডি খাওয়া উচিত। কখনো, কখনো এটা আমরা মনে করি যেটা ২,০০০ করেও পার ডে খাওয়া উচিত। যাদের ডেফিসিয়েন্সি আছে, উম তারা প্রথমত একটা বড় ডোজ আকারে ভিটামিন ডি খাবেন। যেমন ৫০ থেকে ৬০,০০০ ৮ সপ্তাহে ৮ টা খাবেন। তারপরে একটা লেভেলের
তার ভিটামিন ডিটা মেইনটেন্যান্স ডোজে যাওয়ার জন্য তাকে রেগুলার 800 IU করে খেলে তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং মেইনটেন্যান্সটা রাখা যাবে। স্যার ভিটামিন ডি কিন্তু আমরা মানে এখন প্রায়ই দেখি যে ছেলে-মেয়ে উভয়েরই আমরা যদি পরীক্ষা করতে যাই তাহলে কিন্তু দেখা যায় যে ভিটামিন ডিটা লেভেলটা অনেক কম চলে আসে। স্যার এবং আমরা কিন্তু মানে আমাদের সান এক্সপোজারটাও কিন্তু অনেক কম। দেখা যায় যে এই সময় আ আমাদের অফিস থাকে কিংবা বিভিন্ন কাজ থাকে আমরা বের হতে পারি না। তাহলে স্যার সেক্ষেত্রে আপনি যে বললেন তখন কি তারা সাপ্লিমেন্ট কি আগে থেকেই নিবেন নাকি আ তারা পরীক্ষা করে কিংবা পরবর্তীতে নিবেন? নরমালি আপনার যদি দেখা যাচ্ছে যে আপনি একটা বয়সে ৪০ এর নিচে আপনি আপনার অনেক হাড়ের বাদেও অন্যান্য ভিটামিন ডির অনেক রোল আছে। অনেক কারণে আপনি চেক করে নিতে পারেন যে আপনি যদি সান এক্সপোজ এ না যেতে পারেন, সেক্ষেত্রে আপনি ভিটামিন ডি লেভেলটা দেখবেন ল্যাবে। দেখার পরে রিপোর্টটা যদি একটা মাত্রায় আসে ডেফিসিয়েন্সি, তাহলে আপনাকে একটা বোলাস ডোসে বললাম যে ৫০ থেকে ৬০,০০০ IU করে ৮ সপ্তাহে ৮ টা ট্যাবলেট খেলেন। তারপরে রেগুলার একটা মেইনটেন্যান্স এর জন্য এটা মেইনটেইন করলেন। আর যারা রোদে যেতে পারেন তাদেরও জন্য একটা প্রবলেম আছে। সব রোদেই কিন্তু ভিটামিন ডি থাকে না। ইভেন আমাদের দেশে যেহেতু আমাদের নিরক্ষরেখা থেকে আমরা অনেক দূরত্বে আছি, সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের দেশে লোকজন শীতকালে রোদে যায়। কিন্তু আমাদের এখানে নভেম্বরের থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত ভিটামিন ডি রোদে যে রোদটাতে সেটাতে ভিটামিন ডি তৈরি হয় না। আমরা তখন রোদ পাওয়ার জন্য রোদে যেতে পারি। কিন্তু আসলে আমাদের যে টার্গেটেড ভিটামিন ডি তৈরি করার ওই রোদে আমাদের দেশে যে রোদের অ্যাঙ্গেলে আসে, সেক্ষেত্রে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় না। তাই আমার মনে হয় যারা রোদেও যান ওই শীতকালে তারা ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে পারবেন। আর যারা রোদে যানও না তারা সবসময় একটা ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি খাবেন। ধন্যবাদ স্যার। স্যার অনেক সময় আমরা দেখি প্রচলিত কথা আমাদের যে দুধ খেলে হাড়ের হয়তোবা ভালো হয়। তো স্যার এটি কি আসলে কতটুকু যুক্তিসঙ্গত? আসলেই কি তাই? আসলে দুধ একটা পুষ্টিকর খাদ্য। এটার মধ্যে আমাদের ভিটামিন ডি আছে, ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে। একটা সুষম খাদ্য। তো আমাদের একটা বয়সে দুধ খাওয়া ভালো। দুধ আমাদের হাড়ের ঘনত্ব তৈরি করতে হেল্প করে, হাড়ের ভঙ্গুরতা প্রিভেন্ট করে। তবে আমাদের যেটা অবজারভেশন যে আপনি ২৫-৩০ বছর পর্যন্ত দুধ আপনার জন্য ইম্পোর্টেন্ট হাড়ে ঘনত্ব তৈরি করার জন্য। এরপরেও আপনারা দুধ খেতে পারবেন সেটা আপনার ক্যালসিয়াম এবং ভিটামিন জন্য। বাট দুধ খেলে যে ভিটামিন ডি এবং হাড়ের ঘনত্ব বাড়বে এটা অ্যাবসোলিউট না। বাট আপনি খেতে পারবেন। কারণ দেখা গিয়েছে যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেসব দেশে ওরা বয়সকে সারা বছরই তারা দুধ বা দুধ জাতীয় খাদ্য খায়, কিন্তু দেখা গেছে তাদের মধ্যে হাড়ের ঘনত্ব একটা বয়সের পর কম থাকে। অস্টিওপোরোটিক ফ্র্যাকচার ওখানে বেশি হয়। সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমরা বলি মিল্ক, মিট অর ফ্যাট। আমরা বলি হ্যাঁ, দুধ খাওয়া ভালো কিন্তু শুধু দুধের উপর ডিপেন্ড করে হাড়ের ঘনত্ব মেইনটেইন করা যাবে না। একটা বয়সের পরে আপনাকে সাপ্লিমেন্টেশন হিসাবে দুধের সাথে আপনি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খাবেন। আচ্ছা। স্যার আমরা তো অস্টিওপোরোসিস নিয়ে কথা বলছি স্যার। আমরা কিন্তু আরেকটি রোগ জানি হাড়ের। সেটি হলো অস্টিওআর্থ্রাইটিস। মানে অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস এই দুটি নিয়ে দেখা যায় অনেক সময় কনফিউশন হয়। মানে অনেকেই বুঝতে পারে না যে দুটি কি আসলে একই রোগ নাকি আলাদা রোগ। স্যার যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা। অস্টিওপোরোসিস মানে হাড়ের ক্ষয় রোগ। আর অস্টিওআর্থ্রাইটিস মানে আমাদের ২ টি হাড়ের মধ্যে একটা জোড়া তৈরি হয় যখন, সেখানে ২ টা জোড়া একটা জোড়ার মধ্যে একটা তরুণাস্থি থাকে এরপর কার্টিলেজ। কার্টিলেজের ক্ষয়ের কারণে হয় অস্টিওআর্থ্রাইটিস। আর বোনের ক্ষয়ের কারণে হয় অস্টিওপোরোসিস। ২ টা ভিন্ন। একটা হলো তরুণাস্থির ক্ষয় সেটা অস্টিওআর্থ্রাইটিস, আরেকটা হলো হাড়ের ক্ষয় সেটা অস্টিওপোরোসিস। বাট কোন রোগীর ২ টা একসাথেও থাকতে পারে। অস্টিওআর্থ্রাইটিসও থাকতে পারে, অস্টিওপোরোসিস থাকতে পারে, আচ্ছা মানে দুটি একসাথে হতে পারে স্যার। হতে পারে। আচ্ছা। আ স্যার আমরা আ আরো কথা বলব আপনার সাথে স্যার। তার আগে আমরা একটা ছোট বিরতিতে যেতে চাই স্যার। আমরা কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। শিওরসেল মেডিকেল ১০ বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান। হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস। কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি। কনুয়ের ব্যথা
যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো। গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। 10 বছরে সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল, প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা। আমরা ফিরে আসলাম একটা বিরতির পরে। স্যার, আমরা কথা বলছিলাম অস্টিওপোরোসিস এবং তার প্রতিকার নিয়ে। স্যার, আপনি আমাদেরকে অস্টিওপোরোসিস এবং অস্টিও আর্থ্রাইটিস এর পার্থক্যটা বুঝিয়ে বলেছেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, এখন আপনার কাছ থেকে একটু জানতে চাবো যে অস্টিওপোরোসিস এর চিকিৎসা যদি আমরা বলি যে কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? আসলে আমরা অস্টিওপোরোসিস এর চিকিৎসা দেওয়ার আগে আমরা নরমালি রোগীর অস্টিওপোরোসিস নির্ণয় করতে হয়। যেমন রোগীরা যদি আমাদের কাছে আসে, হঠাৎ করে দেখা গিয়েছে যে বয়সে অল্প আঘাতে তার কোনো একটা হাড্ডি ভেঙে গিয়েছে, তখন আমরা চিন্তা করি যে আসলে রোগীটার অস্টিওপোরোসিস এর কারণে ভাঙলো কিনা। সেক্ষেত্রে আমরা রোগীটার একটা এক্স-রে করি। এক্স-রেতে আমরা হয়তো দেখে অস্টিওপেনিয়া বা বোন ডেনসিটি কমে গেছে, এরকম জিনিস আমরা দেখতে পাবো। এরপরেও আমরা কনফার্ম হওয়ার জন্য রোগীর আমরা একটা পরীক্ষা করি, সেটা বলে হয় হাড়ের ঘনত্ব দেখা। সেই ঘনত্বটাকে আমরা কেউ সেটাকে বলি ডেক্সা স্ক্যান, কেউ বলা হয় বিএমডি। সেইটা দেখার পরে আমরা এই পরীক্ষাতে আমাদের কিছু প্যারামিটার আছে যে রোগীটা কি অস্টিওপোরোসিস এর রোগী না অস্টিওপেনিয়ার রোগী। অস্টিওপেনিয়া হলো অস্টিওপোরোসিস আগের পোর্শনটা, যে মানে অস্টিওপেনিয়া হলো নর্মাল হার্ট থেকে আস্তে করে সে অস্টিওপোরোসিস দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে অস্টিওপেনিয়া হলে আমরা নর্মালি রোগীকে আগে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এই ধরনের চিকিৎসা দিই, রোগী কিছু এক্সারসাইজ দিই এবং রোগীকে লাইফস্টাইল ফুড হ্যাবিটের ব্যাপারে, খাবারের ব্যাপারে কিছু নিয়ম মেনে চলতে বলি, তার দৈনন্দিন জীবনযাত্রা কিছু পরিবর্তন আনতে বলি। এরপরে যদি দেখা যাচ্ছে যে ডেক্সা স্ক্যানে আমাদেরকে টি স্কোর বলে একটা জিনিস আছে, সেটা যদি -2.5 এর নিচে হয় তখন আমরা এটাকে অস্টিওপোরোসিস চিন্তা করি। সেই ক্ষেত্রে যত বেশি মাইনাস হবে 2.5 থেকে, ততই রোগী বেশি পরিমাণে রোগের পরিমাণটা তত বেশি হবে অস্টিওপোরোসিসের। সেই ক্ষেত্রে আমরা যখন অস্টিওপোরোসিস ডায়াগনোসিস করে ফেলি, তখন আমরা রোগীকে চিন্তা করি তার কোন ধরনের ওষুধ শুরু করতে হবে। যেমন কোন রোগী যদি দেখা যাচ্ছে যে অস্টিওপোরোসিসের প্রথম দিকে আসছে, তখন আমরা তাকে নরমালি ভিটামিন ডি, ক্যালসিয়াম দিই, সাথে আমরা কিছু ওষুধ দিই। এই ওষুধগুলির মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ আছে। নরমালি আমরা বিসফসফোনেট বলে একটা গ্রুপের ওষুধ আছে, এটাকে আমরা ফার্স্ট চয়েস হিসাবে রোগীকে প্রেসক্রাইব করি। এই ওষুধগুলির মধ্যে বিভিন্ন জেনারেশন আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। তো ফার্স্ট জেনারেশনের ওষুধগুলি নরমালি আমরা এগুলি মানে অ্যালান্ডোনিক অ্যাসিড, এসান্ডোনিক অ্যাসিড, এগুলি আমরা প্রতি সপ্তাহে রোগীকে একটা করে খেতে বলি এবং এই খাওয়ার একটা নিয়ম আছে, সেটা মেনে রোগীরা খাবে। তারপরেও যদি দেখা যাচ্ছে যে এরপর রোগীর আরো বেশি হাড়ের ক্ষয় আছে বা এর পরবর্তীতে আমরা সেকেন্ড জেনারেশন যেগুলি ওষুধ আছে মাসে একটা করে দেই। এই ওষুধগুলিও আমরা রোগীদের খেতে বলি। খাওয়ার আগে আমরা রোগীকে নরমালি কিছু জিনিস অ্যাডভাইস করে দিই। এই ওষুধগুলি শুরু করার আগে রোগীরা তাদের সিরাম ক্যালসিয়াম দেখে নিবে, ভিটামিন ডি লেভেল দেখে নিবে, অ্যাডুকুয়েট ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খাবে। তারপরে নর্মাল ক্যালসিয়াম লেভেলটা ব্লাডে আসার পরে এই ওষুধগুলি সে শুরু করবে এবং খাবার পরে কিছু নিয়ম মানতে হয়। এই ওষুধগুলি খাওয়ার পরে খালি পেটে খেতে হয়। খাওয়ার পরে 1 ঘন্টা ছোঁয়া যাবে না, কিংবা দেখা যাচ্ছে যে অন্য খাবারগুলো ঘন্টাখানেক খেতে নিষেধ করি। এরপরে আমরা এই সেকেন্ড জেনারেশন ওষুধগুলিকে প্রতি মাসে দিই। ইভান্ডোনিক অ্যাসিড দেওয়া যায়। এর বাইরে আমরা ইনজেক্টেবল কিছু বিসফসফোনেট আছে, যেটা আমরা ইয়ারলি প্রতি বছর একটা করে দিই এবং এটা ডিপেন্ড করে যে আমরা কোন ধরনের ওষুধ বিসফসফোনেট ইউজ করব। যদি আমরা ইনজেক্টেবল বিসফসফোনেট ইউজ করি, নরমালি আমরা 3 বছরে 3টা দিই, কখনো কখনো 5টাও দেওয়া হয়। 3 থেকে 5টা দেওয়া হয়। নরমালি আমরা যে বিসফসফোনেট গুলি নরমালি 3 থেকে 5 বছর পর্যন্ত দিই, দিয়ে একটা ড্রাগ হলিডে দিই, বলি যে
3 থেকে 5 বছর আর কোনো ওষুধ খাবে না। এর মধ্যে যদি কারো রিস্ক ফ্যাক্টর থাকে বা ফ্র্যাকচার হিস্ট্রি থাকে তখন আমরা আলাদা চিন্তা করি। এর মধ্যে আমরা 3 থেকে 5 বছরের মধ্যে আর কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চাই না। কারণ আর কোনো হাড়ে ঘনত্ব দেখার খুব একটা ইম্পোর্টেন্ট না। তো ৫ বছর পরে আবার একটা DEXA স্ক্যান করে পরবর্তী ট্রিটমেন্টের প্ল্যানে যেতে হয়। এছাড়া কিছু পেশেন্ট আছে যারা বিসফসফোনেট টলার করতে পারেন না, মানে এনারা এটা সহ্য করতে পারেন না বা ড্রাগের সাইড ইফেক্ট আছে। তাদেরকে আমরা নতুন এখন মনোক্লোনাল অ্যান্টিবডি আছে, ডেনোক্সিমাব। এই ওষুধগুলি আমরা ৬ মাস পর চামড়ার নিচে দিয়ে দেই। এই ওষুধগুলি ব্যবহারের একটা সুবিধাও আছে, অসুবিধা আছে। এই মনোক্লোনাল অ্যান্টিবডি গুলি আপনার ডেনোক্সিমাব আপনি ৬ মাস পর নরমালি ৬ টা নেওয়ার পরে আপনাকে আবার এই ওষুধটা হঠাৎ বন্ধ করে দেওয়া যায় না। এই ওষুধটা বন্ধ না করে আপনি পরবর্তীতে এটার পরে ওরাল ফর্মে বিসফসফোনেট খাওয়া উচিত। আর এরপরেও কিছু পেশেন্ট আছে যাদের হাই রিস্ক এবং দেখা গেছে অস্টিওপোরোসিসের টেন্ডেন্সিটা অনেক বেশি মাত্রায়, যে যাদের অল্পতে ভেঙে যাওয়ার স্কোপ থাকে, তাদেরকে আমরা অ্যানাবলিক কতগুলি ড্রাগ আছে সেগুলিকে প্রতিদিন অ্যা উম চামড়ার নিচে দেই। দেওয়ার পর ১ থেকে ১.৫ বছর ওটা দেওয়ার পরে আমরা তাকে বিসফসফোনেট ড্রাগে আবার নিয়ে আসি। এ হলো স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট এবং এই পুরো চিকিৎসা পদ্ধতি চলার সময় সে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম রেগুলার খাবেন। আচ্ছা। তো তার মানে বা মানে মেডিসিন নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো নিয়মই আমাদেরকে মেনে চলতে হবে। জি। স্যার, অস্টিওপোরোসিস এই রোগটি থেকে যদি আমরা নিজেদেরকে দূরে রাখতে চাই যাতে এটি আমাদের না হয়, তাহলে আমরা কি নিয়ম মেনে চলতে পারি? আসলে অস্টিওপোরোসিস দিকে দূরে থাকার জন্য আমাদের ১ম যেটা করতে হবে, আমাদের ইয়াং বয়সে আমাদের হাড়টাকে শক্ত করতে হবে। আমরা ৩০ বছর পর্যন্ত হাড়টাকে সর্বোচ্চ ভিত্তির মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা সুষম খাবার খাবো, অ্যাডুকুয়েট ভিটামিন ডি খাবো, ক্যালসিয়াম খাবো, হাই ইমপ্যাক্ট এক্সারসাইজ যেমন দৌড়ানো, জাম্প করা, উম উম হাই ইমপ্যাক্ট এক্সারসাইজ গুলি সবচেয়ে বেশি হাড়ের ঘনত্ব তৈরি করতে উপকার দেয়। যেমন আপনি সাইক্লিং করেন, জাম্প করেন, স্কেটিং করেন। এইগুলিতেও আপনাকে আবার নিয়মিত হাঁটেন, তাহলেও আপনার হাড়গুলিতে উম আ হাড়ের ঘনত্ব বেশি থাকবে। এর পরবর্তীতে আপনি যখন আপনার 40 বা তারপরে আপনার বয়সটা পার হবে, যখন আপনি অস্টিওপোরোসিস এর হওয়ার টেনডেন্সি দিকে যাবেন, তখন আপনি রেগুলার আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনবেন। যেমন আপনি প্রসেস ফুডটা এভয়েড করবেন। তারপরে হলো আপনি রেগুলার একটা নিয়ম মেনে সাইক্লিং করলেন বা হাঁটলেন, রেগুলার একটা টাইমিং আপনি নিজস্ব ব্যায়াম করলেন। এমন কতগুলি খাবার আছে, যেমন যারা স্মোকিং করেন তারা স্মোকিং এভয়েড করবেন, অ্যালকোহল এভয়েড করবেন। আর যারা মনে করেন কিছু লাইফ সেভিং ড্রাগ আছে, যেমন স্টেরয়েড খেতে হয়, কিছু ক্রনিক ডিজিজ আছে যেগুলি বন্ধ করা যায় না, তারা ডক্টরের সাথে ফলো আপে থাকবেন এবং ওই যে হাড়ের ভঙ্গুরতা প্রিভেন্ট করার জন্য উনারা নিয়মিত ক্যালসিয়াম আর ভিটামিন ডি খাবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, আপনি একটা কথা বলছিলেন, মহিলাদের অস্টিওপোরোসিস হওয়ার ঝুঁকিটা সবচেয়ে বেশি। তো স্যার, মহিলাদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে? তারা কি করবেন? আসলে আমরা দেখেছি যদি আপনি মহিলাদের আফটার 45 এর পরে একজন ফিমেল আর একজন মেলের মধ্যে একই রকম বডিতে বোনের টার্নওভার একই রকম হয়। যে আপনার ২% হাড় ক্ষয় হয়, ছেলেদের আবার ২% ই রিপেয়ার করে নতুন করে তৈরি হয়। কিন্তু ফিমেলদের সেই ক্ষয়টা 2% কাভার হয় না। তাদের দেখা গেছে যে 2% যদি হাড় ক্ষয় হয়, 1% কাভার হয়। 1% তাকে আরো হাড়ের ঘনত্ব কমে যায়। এই ঘনত্বটাকে তাকে মেইনটেইন করার জন্য তাকে নিয়মিত ভিটামিন ডি, ক্যালসিয়াম খেতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে, হাই ইমপ্যাক্ট এক্সারসাইজ করতে হবে। কেউ যদি আপনার এই হাড়ের ঘনত্ব কমে, তখন তারা নিয়মিত আ ডক্টরের সাথে যোগাযোগ রাখবেন এবং অস্টিওপোরোসিস যদি ডেভেলপ করে যায়, তখন তারা নিয়মিত ওষুধগুলি ডক্টরের পরামর্শে খাবেন এবং দেখা গিয়েছে যে হরমোনাল যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে ডক্টরের সাথে যোগাযোগ করে উনার হরমোনাল প্রবলেম গুলিও উনি এ অ্যা চিকিৎসা নিবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, একজন আ আ রোগী যারা মানে অস্টিওপোরোসিস এ ভুগছেন, তো তাদের জন্য কি পরামর্শ থাকবে যাদের এ ধরনের সমস্যা অলরেডি হয়ে গিয়েছে? আসলে যাদের অস্টিওপোরোসিস হয়ে গিয়েছে তাদের জন্য আমাদের সাজেশন হলো, আপনার অস্টিওপোরোসিস হলে আপনি
সবসময় ফ্র্যাকচার রিস্কের মধ্যে থাকবেন। সেই ক্ষেত্রে আপনি আপনার জীবনযাত্রায় চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন আপনি আপনার হাড়ের ঘনত্ব বাড়ানোর জন্য চেষ্টা করবেন। ২ নম্বর হলো আপনি নিয়মিত কিছু ব্যায়াম করবেন। ৩ নম্বর হলো যে আপনি যেন হঠাৎ করে পড়ে না যান। ব্যালেন্স রাখার জন্য নিয়মিত কিছু জুতো আছে, ইনসোল আছে, সেগুলি ব্যালেন্স রাখার জন্য আপনি ব্যবহার করবেন, কিংবা লাঠি ব্যবহার করবেন, কিংবা আপনি বাসায় যখন হাঁটেন, যখন কার্পেট বা কোনো কাপড়ের মধ্যে পায়ে আঘাত লেগে হঠাৎ করে যদি আপনি পড়ে যান, সেক্ষেত্রে আপনার হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আপনি ফল প্রিভেন্ট করবেন, পড়ে যাওয়াটা প্রিভেন্ট করবেন। এটা হলো অস্টিওপোরোসিস এর পেশেন্টদের জন্য আমাদের সাজেশন। কারণ আপনি পড়ে গেলে আপনার হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি নরমালি যে জিনিসগুলিতে আপনার পড়ে যাওয়ার বা ব্যালেন্সিং এর প্রবলেম আছে, সেগুলিও আপনাকে মেইনটেইন করতে হবে। সঙ্গে আপনি লাঠি ব্যবহার করবেন। আর এর বাইরে আপনি নিয়মিত একটু হাঁটা চলা ব্যায়াম এগুলি করলে আপনার হাড়ের ঘনত্ব বয়সের সাথে সাথে মেইনটেইন করা যাবে। আচ্ছা। স্যার ২০ অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত হয়েছে স্যার, আমরা জানি। তো স্যার এই বছর এর প্রতিপাদ্য বিষয় কি ছিল? আসলে প্রতি বছর পৃথিবীব্যাপী আমরা অস্টিওপোরোসিস এর জন্য একটা ডে ২০শে অক্টোবর একটা অস্টিওপোরোসিস ডে পালন করা হয়। আমরা নরমালি এই দিনটা পালন করি মানুষের যে অস্টিওপোরোসিস সম্বন্ধে আমাদের অনেকেই জানেন না, বা জানলেও তারা এর থেকে কিভাবে প্রতিকার পাবেন এবং কিভাবে ভালো থাকবেন, বা কি রিস্ক আছে, কিভাবে সে অস্টিওপোরোসিস থেকে নিজেকে দূরে রাখতে পারবে। সেই জন্য অ্যাওয়ারনেস তৈরি করার জন্যই অস্টিওপোরোসিস ডেটা প্রতি বছর বিশ্বব্যাপী পালন করা হয়। সেটা বাংলাদেশেও প্রতি বছর এটা পালন করা হয়। এই বছরের অস্টিওপোরোসিস এর আপনার থিম ছিল বা কল ছিল, নাম হলো আনএক্সেপ্টেবল। মানে আমরা এটাকে মেনে নিতে পারি না যে অস্টিওপোরোসিস এর সম্বন্ধে যারা ভুগছেন, তারা যে চিকিৎসা পদ্ধতিতে যাচ্ছেন বা যেটা মেনটেন করতেছেন, বা আপনার ফ্র্যাকচার হচ্ছে সেটা প্রিভেন্ট করার ব্যাপারে তার যে একটা রোল আছে, এবং সে যে ওষুধগুলি খাচ্ছে, সেই ওষুধগুলি আসলে হুট করে বন্ধ করে দেওয়া যাবে না। তেমন অস্টিওপোরোসিস শুধু যে তা ব্যক্তির জন্য প্রবলেম তার না, এটা সোশ্যাল বার্ডেন, কান্ট্রি বার্ডেন, ইকোনমিক্যাল বার্ডেন। তো আমরা এই জন্যই প্রতি বছর এই অস্টিওপোরোসিস ডেতে এমন একটা থিম ঠিক করি যাতে এই ব্যাপারে অ্যাওয়ারনেস ডেভেলপ করা যায়, এবং রুগীরা এই সম্বন্ধে যেন জানতে পারে এবং নিজে এই অস্টিওপোরোসিস এর যে অ্যাওয়ারনেস এ নিজের রোলটা কি সেই সম্বন্ধে জানতে পারে, বা সে যে চিকিৎসা নিচ্ছে সেই চিকিৎসার ব্যাপারে কোথায় ভুল আছে কিনা সেই ব্যাপারে তারও জানা দরকার। এবং আমাদের যে ফিনান্সিয়াল বার্ডেন বা সোশ্যাল বার্ডেন, বা দেখা গিয়েছে যে একজন রুগী একটা হাড় ভেঙে অপারেশন করতে লাগে, আবার একটা বয়সের লোক অপারেশনও করা যায় না অস্টিওপোরোসিস এর পেশেন্টের। আবার দেখা গেছে যে অস্টিওপোরোসিস এর পেশেন্টদের হাড় ভাঙার পরে তার হসপিটালে দীর্ঘদিন থাকতে হয়। এই জিনিসগুলিকে মিলে আমরা অস্টিওপোরোসিস এর পেশেন্টদেরকে তাদের যেই চিকিৎসা পদ্ধতি, তাদের যে অস্টিওপোরোসিস প্রিভেন্ট করা বা অস্টিওপোরোসিস থেকে কিভাবে দূরে থাকা যাবে, এই সম্বন্ধে আমরা অ্যাওয়ারনেস এবং তাদের ভূমিকা নিয়েই আলোচনা করা হচ্ছে। এবং গত ১ দশক ধরে এই অস্টিওপোরোসিস নিয়ে অনেক কাজ হচ্ছে। কিন্তু তারপরেও আমরা ডাক্তাররাও অনেক সময় আমাদের নিজেদেরও কিছু গাফিলতি আছে, রুগীদেরও গাফিলতি আছে। আমরা রুগীদেরকে মানে এই ব্যাপারে অ্যাওয়ারনেস, শিক্ষা, এই জিনিসগুলি ঠিকমতো মেসেজ দিতে পারি না। সেই জন্যই আমরা এই যেটা পালন করি। ধন্যবাদ স্যার। স্যার অস্টিওপোরোসিস আপনি তো বললেন যে সেইভাবে হয়তোবা এর লক্ষণ প্রকাশ পায় না। তো স্যার আমাদের কিন্তু অনেকেই দেখা যায় যে তিনি অস্টিওপোরোসিস এ ভুগছেন। আ আ সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাচ্ছেন না। দেখা যাচ্ছে যে উনি বাসায়ই থাকছেন। তো স্যার এ থেকে তো জটিলতা হতে পারে স্যার। তাহলে কি ধরনের জটিলতা হতে পারে এই ধরনের সমস্যা আসলে থেকে? আমাদের যে অস্টিওপোরোসিস এর আমরা সবচেয়ে চিন্তিত হলো আমাদের বয়স্ক লোকজনকে নিয়ে। দেখা গিয়েছে যে অস্টিওপোরোসিস এর যারা রোগীরা ভুগছেন, তাদেরকে অল্পতেই যেকোনো আঘাতে পড়ে যে কটির হাড্ডি মানে হিপ ফ্র্যাকচার হয় সবচেয়ে কমন। সেই ছাড়া আপনার কবজিতে একটা হাড্ডি আছে, আমরা পলিস ফ্র্যাকচার হয়। এছাড়া আমাদের স্পাইনে যে
ভার্টিবাগুলি আছে সেখানে ফ্র্যাকচার হয়। সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই ফ্র্যাকচার গুলির কারণে রুগীদেরকে অপারেশন লাগে, বেড রিটেন হয়ে থাকে, বা দেখা গেছে যে প্লাস্টার করতে হয়, এবং ব্যথার ওষুধ খেতে হয়। তো সেই জন্য আমরা অস্টিওপোরোসিসের রুগীদেরকে চাচ্ছি যে ওনারা ওনাদের অসুখ সম্বন্ধে এ, এ, জানুক, এবং এই ধরনের রুগীরা যখন অস্টিওপোরোসিসের কারণে ফ্র্যাকচার হয়, যদি রুগী ডায়াবেটিস পেশেন্ট থাকে, অপারেশন না করে দীর্ঘদিন শুয়ে থাকতে হয় হাড় জোড়ার জন্য, এক্ষেত্রে ঘাও হতে পারে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হতে পারে, সেখান থেকে অন্যান্য অসুখও তৈরি হতে পারে। সেজন্য আমরা রুগীদেরকে তাদের যারা অস্টিওপোরোসিস ডায়াগনোসিস হয়েছে তারা তাদের হাড় যেন না ভাঙে সেজন্য সাবধানতা অবলম্বন করবে, এবং হাড়ের ঘনত্ব কিভাবে মেনটেন করা যায় সেই সম্বন্ধে তাদের জানতে হবে, এবং তারা খাবারের মাধ্যমে এবং বিভিন্ন সাপ্লিমেন্টের মাধ্যমে এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এটা একটা নিয়ন্ত্রিত জীবনযাত্রার মধ্যে হাড়ের ঘনত্বটা মেনটেন করবে। আচ্ছা। স্যার, যদিও প্রশ্নটি আগে করা উচিত ছিল, তারপর স্যার একটু প্রশ্ন করি। স্যার, অস্টিওপোরোসিস নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন, তো এটি নির্ণয়ের প্রক্রিয়া আপনারা কিভাবে সম্পন্ন করেন? আসলে আমরা অস্টিওপোরোসিসের রোগীরা যদি আমাদের কাছে আসলে ডাইরেক্টলি প্রেজেন্ট নাও করতে পারে, আমরা একটা বয়সের পরে মানে আমাদের রিস্ক ফ্যাক্টর চিন্তা করে আমরা অনেক সময় রোগীর অস্টিওপোরোসিস ডায়াগনোসিস জন্য কিছু টেস্ট দিই। এছাড়া কিছু কিছু রোগী আছে খুব আর্লি ফ্র্যাকচার নিয়ে আসে, বা দেখা গিয়েছে যে রোগীর হিস্ট্রি আছে যে আর্লি মেনোপজ, বা তার খুব কম বয়সে জরায়ু ওভারির অপারেশন করে ফেলেছে, বা রোগী দেখা গিয়েছে যে দীর্ঘদিন স্মোকার ছিল, অ্যালকোহল খেত, কিংবা স্টেরয়েড খায়। তখন আমরা রোগীদেরকে অস্টিওপোরোসিস চিন্তা করার জন্য এক্স রে করি, কিংবা আপনার ডেক্সা স্ক্যান করে আমরা অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া এটা ডিফারেন্সিয়েট করি। এছাড়া এখন নতুন ধরনের একটা অনলাইন অ্যাপও আছে রোগীদের অ্যাওয়ারনেস এর জন্য। রোগীরা ওই অনলাইন অ্যাপের মাধ্যমেও নিজেরা বিভিন্ন কোশ্চেনিয়ারের মাধ্যমেও অস্টিওপোরোসিস ডায়াগনোসিস নিজেরা করতে পারেন। পরীক্ষার বাইরেও এইভাবে স্কোপ আছে। তো আমরা নর্মালি রোগীকে ডেক্সা স্ক্যান করে এবং তার বডিতে ক্যালসিয়াম, ফসফরাস, তারপরে হলো ভিটামিন ডি, এই লেভেলগুলি দেখেও অস্টিওপোরোসিসটা ডায়াগনোসিস করি। স্যার, আপনি তো অ্যাওয়ারনেস এর কথা বলছিলেন। যদি অ্যাওয়ারনেস এর কথা আমি বলি, তাহলে মানে দর্শকদের উদ্দেশ্যে স্যার আপনার কি পরামর্শ থাকবে? আসলে আমরা অস্টিওপোরোসিস শুধু মানুষের না, যে কোনো জীবেরই, পশু পাখিদের সবারই এই বয়সজনিত কারণে অস্টিওপোরোসিস হবে। আমাদের বডিতে একটা মানে আমরা 30 বছর পর্যন্ত হাড়ের ঘনত্ব বাড়াই, তারপর আস্তে আস্তে কমে, এটা ন্যাচারাল পদ্ধতি। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে মেনে নিব যে আমাদের অস্টিওপোরোসিস একটা বয়সজনিত হাড়ের ক্ষয়, তো ভঙ্গুরতা, সেটাকে আমরা আমাদের নিজেদের উন্নত উন্নত জীবনের জন্য এবং ভবিষ্যতে বয়স হলে আমরা যেন এই রোগে কম ভুগি বা এই জটিলতা থেকে আমরা দূরে রাখতে পারি, সেজন্য আমরা কম বয়সে, যখন আমাদের ইয়াং বয়সে আমরা আমাদের জীবনযাত্রার মধ্যে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ক্যালসিয়াম, এই ধরনের খাবার আছে, যেসব খাবার যেমন সবুজ শাকসবজি, বিভিন্ন মাছ, যে মাছগুলির হাড্ডিগুলি নরম, আমাদের দেশে স্যালমন, টুনা এসব খুব বেশি পাওয়া যায় না, বা ইউরোপ বা অন্য দেশের লোকজন খায়। আমাদের ন্যাচারালি আমাদের যেমন আমাদের পনির আছে, প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ক্যালসিয়াম আছে, তারপরে দুধ আছে, বিভিন্ন শাকসবজিতে আছে, বিভিন্ন ধরনের বীচি জাতীয় খাবারের মধ্যে আছে, এগুলি খাওয়ার অভ্যাস করব। আমরা রেগুলার ইয়াং বয়সে হাই ইম্প্যাক্ট এক্সারসাইজ, জগিং, জাম্প করা, বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা জিমে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ গুলি আমরা করব। আর যখন আমরা ওল্ড এজে যাব, আফটার 50 পরে, আমরা ডক্টরের পরামর্শে সব ধরনের ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এগুলি কন্টিনিউ করব। এর বাইরে আমরা সুষম খাবার গুলি খাবো, এবং বেশি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত যেসব শাকসবজি আছে সেগুলি খাবো। আমরা অ্যালকোহল কিংবা সিগারেট এগুলি অভ্যাস থেকে নিজেদেরকে দূরে রাখবো। এরপরে আমরা যখন একটা অস্টিওপোরোসিস ডায়াগনোসিস হয়ে গিয়েছে, আমরা সেই ওষুধগুলি আমরা একটা নিয়ম মেনে খাবো। আমরা মিস ইউজ অফ দ্য ড্রাগ করবো না, যেমন আমরা বিসফসফোনেট কোনো ডক্টরের পরামর্শ ছাড়া
হুট করে শুরু করব না, আবার এই ওষুধগুলি আমরা 1-2 মাস 6 মাস খেয়ে বন্ধ করে দিব না। কারণ আমি আপনাকে বলেছি যে কিছু ওষুধ আছে যে আমাকে নির্দিষ্ট টাইম খেতে হয়। তারপরে একটা টাইম হলিডে আছে। আমরা বন্ধ রাখবো কয়েকদিন। তারপরে আবার দরকার হলে একটা পরীক্ষা করে ৫-৬ বছর পর আবার শুরু করব। আবার কিছু ওষুধ আছে আমি যেমন আ এখন যে ডেনোক্সিম্যাব, যেটা আমরা বললাম যে আপনাকে যে এই ওষুধগুলি ৬ মাস পর চামড়ায় দেওয়া যায়। উন্নত দেশে দেখা গিয়েছে যে এই ওষুধগুলি একবার শুরু করলে এটা কন্টিনিউ করা উচিত। কারণ এগুলি যারা হঠাৎ করে বন্ধ করে দিলে আবার হাড়ের ঘনত্ব আরো বেশি কমে যায় এবং ভঙ্গুরতার চাপ আরো বেড়ে যায়। সেক্ষেত্রে যে ওষুধটাই ব্যবহার করি ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বন্ধ করব না এবং যেকোনো ওষুধ শুরু করব না। এবং আমরা যে নিয়মিত আমরা নিজেদের সুস্থতার জন্য ওজন নিয়ন্ত্রণে রাখবো। কারণ বেশি ওজন হলে আপনার শরীরের জন্য খারাপ। হাড় ভাঙার সম্ভাবনা বেশি থাকে। আর আমি যদি কোনো ক্রনিক ডিজিজ এ ভুগে থাকি, আমার যদি কোনো পড়ে যাওয়ার টেনডেন্সি থাকে, তাহলে আমি সেটা প্রিভেন্ট করার জন্য কোনো লাঠি ইউজ করা, ইনসোল ইউজ করা, জুতা ইউজ করা এবং ফিজিওথেরাপির মাধ্যমে ব্যালেন্সিং এবং মেডিসিনের মধ্যে ব্যালেন্সটা মেইনটেইন করব। তাহলে আমরা এই রোগের জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি খুব সুন্দরভাবে আমাদের এই যে অস্টিওপোরোসিস এই রোগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন স্যার। স্যার আমরা পরবর্তীতে আবার হয়তোবা আপনার সাথে সংযুক্ত হব। ধন্যবাদ। জি স্যার। দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম অস্টিওপোরোসিস এবং তার প্রতিকার নিয়ে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে এই রোগটি আ সম্পর্কে বুঝিয়ে বললেন কেন হয়, কিভাবে আমরা এর প্রতিকার করতে পারি কিংবা এর চিকিৎসা কি? এবং সেই সাথে কিন্তু স্যার আমাদেরকে বলেছেন যে আমরা যে চিকিৎসা গ্রহণ করব সেই চিকিৎসাগুলো কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ বিভিন্ন ধরনের কিন্তু নিয়ম-কানুন থাকে এবং সেই সাথে স্যার কিন্তু আমাদেরকে এটাও বললেন যে আমরা কি করলে এই ধরনের সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো। দর্শক আশা করি আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের দৈনন্দিন জীবনে কিন্তু উপকারে আসবে আমরা আশা করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিওরসেল মেডিকেল 10 বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান। হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস। কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি। কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো। গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। 10 বছরে সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল, প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা।